সামিউল ভাইয়া, একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরলে কি হয়? কি হবে আবার? কিছুই হয় না, তাদের মধ্যে ভালোবাসা বাড়ে। তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরি? বলে আমার পিচ্ছি বোনটা রে, আয় তোকে আমি জড়িয়ে ধরছি। আমাকে পিচ্ছি বলবে না বলে দিলাম। আমি বড় হয়ে গেছি না? আমি এখন ক্লাস 6-এ পড়ি। আর আমি এখন কলেজে ভর্তি হবো পাগলি। আমি তোর থেকে অনেক বড়, সেই হিসেবে তুই অনেক পিচ্ছি। দেখো সামিউল ভাইয়া, তুমি যেখানেই ভর্তি হও, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না? তাই আমাকে তুমি মাহফুজা বলেই ডাকবে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনাকে এখন থেকে মাহফুজা ম্যাডাম বলে ডাকবো, তাহলে হবে তো? ঠিক আছে, কিন্তু আপনি আপনি নয়, শুধু মাহফুজা বলে ডাকবে। মাহফুজা ম্যাডাম আসো, তোমাকে জড়িয়ে ধরে আমি, তাহলে আমাদের ভালোবাসা বাড়বে। আমাদের ভালোবাসা মানে? তুমিও আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি আমার মামাতো বোন, পিচ্ছি মামাতো বোন। তোকে ভালোবাসবো না? ওহ, আমি এই ভালোবাসার কথা বলিনি, আমি ওই ভালোবাসার কথা বলেছি। আবার কোন ভালোবাসা? তুই কি বুঝলি মাহফুজা? আমি কিছু বুঝতে পারছি না। আরে আমি ভাই বোনওয়ালা ভালোবাসার কথা বলিনি, আমি জামাই বউওয়ালা ভালোবাসার কথা বলেছি। জামাই বউওয়ালা ভালোবাসা মানে? তোর সাথে আমার জামাই বউওয়ালা ভালোবাসা থাকতে যাবে কেন? কারণ আমি আরেকটু বড় হলে আমার সাথে আপনার বিয়ে হবে মিস্টার। ওরে দুষ্টু মেয়ে, তুই এখন থেকেই তোর আর আমার বিয়ের কথা ভাবছিস? হ্যাঁ, তুই জানিস আমি তোর থেকে 9 বছরের বড়। জানি, তাতে কি হয়েছে? মানুষ এর চেয়েও বড় মানুষকে বিয়ে করে। যাই হোক, থাকো তুমি, আমার প্রাইভেট আছে, আমি আসছি। হ্যাঁ, ওই প্রাইভেটে যা, পাগলি মেয়ে এসছে আমাকে বিয়ে করতে। আমি হচ্ছে সামিউল আহমেদ, আর এতক্ষণ যার সাথে আমার কথা বলতে শুনলেন সে হচ্ছে আমার মামাতো বোন মাহফুজা। মাহফুজা যখন অনেক ছোট তখনই আমার মামা আর মামি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে মাহফুজা আমাদের বাসা থেকে বড় হয়েছে। আমার মা মাহফুজাকে অনেক ভালোবাসে, আর আমিও ছোট থেকে এই পিচ্ছি মেয়েটাকে বড় করেছি বলে ওর প্রতি আলাদা একটা টান কাজ করে। কিন্তু এই মেয়ে যে তলে তলে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে তা তো আমি জানতাম না। আজকে ওর মুখে বিয়ের কথা শুনে আমি তো পুরোই অবাক। আমি হাসতে হাসতে মায়ের কাছে গিয়ে বললাম, ও মা, শুনেছ মাহফুজা তো আমাকে বিয়ে করতে চাইছে। আরে ও তো পিচ্ছি, ও তো কত কিছুই বলবে, তাই বলে কি তুই ওর কথা ধরে থাকবি? আরে আরে, তুমি জানো না মা, ওকে আজকে আমি পিচ্ছি বলেছি বলে কত রেগে গেছে। ওকে নাকি মাহফুজা ম্যাডাম বলে ডাকতে হবে। তোরা দুজন হয়েছিস একদম সাপে নেউলে, কাকে যে কি বলবো। না, মেয়েটা যেহেতু চাইছে আমাকে বিয়ে করতে, আমার সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে তো হয়। মনে রাখিস আজকের এই কথাটা, যেদিন ও সত্যি বড় হয়ে তোকে বিয়ে করতে চাইবে সেদিন তোর ঘাড়ে ওকে ঝুলিয়ে দেব। দেরি করছো কেন? তাহলে আজকে ঝুলিয়ে দাও না। বাদর ছেলে, তুই এখান থেকে গেছিস? এক্ষুনি যা এখান থেকে, আমি ঘর গোছাবো। মায়ের বকুনি খেয়ে আমি হাসতে হাসতে চলে গেলাম রুমের বাইরে। আমি শুধু ভাবছি এই পিচ্ছি মাহফুজা নাকি আমাকে বিয়ে করতে চায়। কি হাস্যকর ঘটনা। মায়ের ঘর থেকে বেরিয়ে আমি আমার রুমে গিয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর মাহফুজা প্রাইভেট থেকে এসে আমার রুমে আসলো। এসে আবারও আমাকে একবার জড়িয়ে ধরে চলে গেল। ওর কাণ্ড দেখে আমি শুধু হাসলাম আর কিচ্ছু বললাম না। এর কিছুদিন পর আবার মাহফুজা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, জড়িয়ে ধরলে তো ভালোবাসা পারে, আর কপালে চুমু খেলে কি হয়? আমি তখন পানি খাচ্ছিলাম। মাহফুজার এই কথা শুনে আমার মুখ থেকে পানি পড়ে গেল। আমি কাঁচতে কাঁচতে মাহফুজাকে জিজ্ঞেস করলাম, কি চুমু? তুই এই কথা কোত্থেকে শুনেছিস মাহফুজা? সত্যি করে বল। আমার স্কুলের এক বান্ধবী বলেছে ওর বয়ফ্রেন্ড নাকি ওর কপালে চুমু খেয়েছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব চুমু টুমু খায়? তুই এসব কান দিবি না, বুঝেছিস? ঠিক করে পড়াশোনা করবি। ঠিক আছে, আমি কান দেব না, কিন্তু তুমি আগে বলো কপালে চুমু খেলে কি হয়? আরে কি হবে আবার? কিছু হয় না। তাহলে আমার বান্ধবী কেন বললো যে ওর বয়ফ্রেন্ড যখন ওর কপালে চুমু খেয়েছে ওর অনেক ভালো লেগেছে? আল্লাহ, ওর থেকে জোরে ছিল বান্ধবী। হ্যাঁ, এসব অকল্পক্ষ বান্ধবীদের সাথে আর একবারও কথা বলবি না। তুমি কি বলবে নাকি আমি গিয়ে ফুপির কাছে জিজ্ঞেস করব? বলছি, যে যাকে অনেক বেশি ভালোবাসে সে তার কপালে চুমু খায়, এতে ভালোবাসা প্রকাশ পায়। এইদিকে এসো, আমার সামনে হাঁটু গেড়ে বসো। এই যে ম্যাডাম বসছি, এখন বল কি করতে হবে। মাহফুজা কিছু না বলে আমার কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে ছোট্ট একটা চুমু খেলো। আমি খুশি হয়ে মাহফুজাকে জড়িয়ে ধরলাম, মাহফুজাও আমাকে জড়িয়ে ধরল। এভাবেই আমার আর মাহফুজার মিষ্টির সম্পর্কটা বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন মাহফুজা বাধা হলো এক বিপত্তি। একদিন আমাদের বাসায় মেহমান এসেছিল।
মেহমান বলতে কিছু আন্টি মহল এসেছিল আমাকে দেখতে। আমি সোফায় ভদ্রভাবে বসেছিলাম। তখনই কোত্থেকে যেন মাহফুজা এসে পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরে আমার মাথাটা পেছন দিকে নামিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আন্টিগুলোর দিকে তাকিয়ে হেসে চলে গেল। আন্টিরা তো মাহফুজার এই কাণ্ড থেকে অবাক। মাহফুজার বয়স কম হলে কি হবে, ওকে দেখতে অনেক বড় বড় লাগে। তাছাড়া এখনকার দিনে ক্লাস 6 এর মেয়ে জানে মানে তো মোটামুটি বড়। এত বড় মেয়ে আমাকে এভাবে চুমু দিয়ে যাওয়া তো আন্টিরা ব্যাপারটাকে মোটেই ভালোভাবে নেয়নি। সাথে সাথেই আমার মাও এই ব্যাপারে বেশ লজ্জা পেয়েছে। এরপর সেই আন্টিরা আমাদের বাসা থেকে চলে গেল। আমি গিয়ে মাহফুজাকে জিজ্ঞেস করলাম, মাহফুজ এসব কি? সবার সামনে এসব করে তো কি পেলি? হ্যাঁ, আর তুই কতদিন বলেছিস এসব? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চুমু দেব, তাতে সবার সামনে বা আড়ালের কি আছে? উফ, তোকে আর কি বলবো আমি? হ্যাঁ, এসব স্বামী স্ত্রী করে আর সবার আড়ালে করে। স্বামী স্ত্রী তো বিয়ে করলেই হয়ে যায়, তাই না? তাহলে চলো তুমি আর আমি বিয়ে করে নেই। তোর মাথাটা পুরো গেছে। কেন যে তোর প্রাইমারি স্কুল শেষ হলো, প্রাইমারি শেষ করে হাই স্কুল উঠে এসব শুরু করেছিস তুই? মাথাটা বিগড়ে গেছে তোর। এই তুমি সরো তো, এখন এখান থেকে যাও, আমার পড়া আছে। আমি সেখান থেকে আবার রুমে চলে গেলাম। এর কিছুদিন পর আমি একটা কলেজে ভর্তি হয়ে গেলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে। কিন্তু কলেজটা দূরে হওয়াতে আমাকে হোস্টেলে গিয়ে থাকতে হবে। আমি চলে যাব শুনে মাহফুজা অনেক কান্নাকাটি করলো, কিন্তু ওর কান্নাকাটিতে তো কোনো লাভ নেই, আমাকে তো যেতেই হবে। কিছুদিন পরেই আমি চলে গেলাম হোস্টেলে। কিন্তু হোস্টেলে গিয়ে বেশি দিন থাকতে পারলাম না। আমি 2 মাসের মধ্যে আমাকে আবার বাসায় ফিরতে হলো। কারণটা হচ্ছে মাহফুজা নাকি আমাকে ছাড়া থাকতেই চাইছে না, কান্নাকাটি করছে সারাক্ষণ, কিছু খাচ্ছেও না। তাই মা ফোন করে আমাকে এখানে আবার নিয়ে এলো। আমি বাসায় এসে আগে গেলাম মাহফুজের কাছে। আমাকে দেখে মাহফুজা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কপালে, গালে, চোখে, মুখে চুমু খেতে লাগলো। আমি মাহফুজকে বললাম, এই পাগলি মেয়ে, তুই নাকি আমাকে ছাড়া থাকতে পারছিস না? হ্যাঁ, ঠিক করে খাওয়া দাওয়া করছিস না? এরকম করলে কি হবে বল? সামিউল ভাইয়া, তুমি আর কোথাও যাবে না, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তুমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে না তুমি ছাড়া। কদিন পর তো বিয়ে করে ঠিকই শ্বশুরবাড়ি চলে যাবি, তখন কি হবে? কিভাবে থাকবে আমাকে ছাড়া? আমি তোমাকেই বিয়ে করব আর তোমার কাছেই থাকবো। আমি কোনো শ্বশুর বাড়িতে যাব না, আমি এই বাসাতেই থাকবো আর তোমার সাথেই থাকবো। কিসব পাগলের মতো বলছিস তুই? আমাকে তুই বিয়ে করবি কিভাবে? আমার বান্ধবী বলেছে 3 বার কবুল বললেই বিয়ে হয়ে যায়। আমি এই যে 3 বার কবুল বলছি, কবুল কবুল বকুল। আজকে থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ, আমাদের বিয়ে হয়ে গেল। ততক্ষণে মা ও মাহফুজার রুমে চলে এসছে আর মাহফুজার বলা শেষ কথাগুলো শুনেছে। মাহফুজার কাণ্ড দেখে আমি মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এরপর মা আমাকে অন্য রুমে নিয়ে গেল আর মাহফুজা আমার জন্য রান্না করতে ব্যস্ত হয়ে গেল। মা আমাকে মায়ের রুমে নিয়ে গিয়ে বলল, মা, সামিউল বাবা, তোর সাথে আমার একটা কথা ছিল। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু এটা তো সম্ভব না। বলো, আমি ওর থেকে 9 বছরের বড়। আমি মাহফুজাকে অন্যের হাতে তুলে দিয়ে কখনো শান্তি পাবো না। আর মাহফুজা যেহেতু বলেছে ও তোকে ভালোবাসে, তাহলে তোর বিয়ে করতে সমস্যা কিসের? মা আছে, ওই কথাটা বলছে ঠিকই, কারণও ছোট, কিন্তু ও যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন কি হবে বলো? যখন ও এটা বুঝতে পারবে যে ওর থেকে 9 বছর বড় একজন ছেলেকে বিয়ে করেছে, তখন কিন্তু কিছু হবে না, ও সারা জীবন তোকে এভাবেই ভালোবাসবে, আমি খুব ভালো করে জানি। পরে কিছু হলে কিন্তু এর জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে মা। এই সিদ্ধান্তের উপর ওর জীবন আর আমার জীবন একসাথে জড়িয়ে আছে। তুমি কিন্তু মনে রেখো, নষ্ট হলে আমাদের দুজনের জীবন একসাথে নষ্ট হবে। আর যদি তোদের জীবনে সুখের হয়, তাহলে তো তোদের দুজনের জীবন একসাথেই সুখী হবে, তাই না? তুই শুধু নেগেটিভ কেন ভাবিস, একবার পজিটিভ ভেবে দেখ। ঠিক আছে, তোমার ইচ্ছে মতো, তাহলে আমি মাহফুজাকে বিয়ে করছি। তার মানে তুই রাজি? আমি তোর বাবাকে বলবো। এখন না বলে কি আর কোনো অপশন আছে? হ্যাঁ, নেই তো? তাহলে বলো, আর বলবে যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যায়। তাহলে তো তোর একটা চাকরি করা প্রয়োজন। আমিও তাই ভাবছি। এরপর কি আর পড়াশোনা করতে পারবো বলে মনে হয়? ইন্টারটা শেষ কর, তারপর তুই তোর বাবার ব্যবসার হাল ধরবি। কিন্তু মাহফুজের পড়াশোনা তো আটকে রাখা যাবে না মা, ওর পড়াশোনা চালাতেই হবে। হ্যাঁ অবশ্যই, ওর পড়াশোনা কোনোভাবে আটকে রাখা যাবে না। তুই যতদিন না ইন্টার পাস করছিস, ততদিন সবকিছু আগের মতোই চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতদিন কি আমি কোনো মেস ভাড়া করে মাহফুজাকে আমার সাথে নিয়ে যাব? আগে বিয়ে হোক, তারপর ওখানে যদি কোনো স্কুলে এডমিন করাতে পারিস তাহলে নিয়ে যাবি, নয়তো তুই সহ এখানে চলে আসবি। হায় রে, এই বিচিবটার জন্য আমাকে যার কত কিছু জলাঞ্জলি দিতে হবে কে জানে। বলেই আমি আর মা দুজনে হেসে দিলাম। তখনই মাহফুজা
ট্রেতে করে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকলো। আমি মাহফুজের হাত থেকে চাটা নিয়ে চমক দিয়ে বললাম, বাহ, চাটা তো দারুণ হয়েছে মাহফুজা, তুই তো তাহলে সত্যি বড় হয়ে গেলি। হ্যাঁ, এবার তো তোকে বিয়ে করাই যায়। সত্যি ভালো হয়েছে। আমি তো তোমাকে সেই কবে থেকেই বলছি আমাকে বিয়ে করে নাও, তুমি তো আমাকে বিয়ে করছো না। এবার করব। কি বলো মা, তাহলে এই পিচ্চিকে বিয়েটা করেই নি নাকি? মা চা খেতে খেতে বললো, হ্যাঁ রে বাবা, এই পাগল মেয়েটা তোকে ছাড়া থাকতে পারবে না, ওকে এখন বিয়ে করে নিয়ে যা তোর সাথে। মাহফুজা তো মায়ের কথা শুনে অনেক খুশি হয়ে আমাকে আর মাকে জড়িয়ে ধরলো। এরপর মা আমার বাবাকে এই ব্যাপারে বললো। বাবাও কোনো আপত্তি করলো না, কারণ বাবাও মাহফুজাকে অনেক ভালোবাসে। তাই আমার জন্য মাহফুজা এভাবে কষ্ট পাচ্ছে দেখে বাবা এটা মানতে পারছিল না। তো আমাদের বিয়ে ঠিক হলো পরের মাসে। বিয়ের জন্য আর 1 মাস সময় ছিল। তখন মা আর বাবা আমাদের সব আত্মীয়দের দাওয়াত দিল, বিয়ের কার্ড ছাপালো, বেশ ভালো আয়োজন করলো বিয়ের। কিন্তু আমার শুধু একটাই ভাবনা, মাহফুজা যে এখনো অনেক ছোট, মাত্র 14 বছর বয়স ওর। আমাকে যে কোনো ভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। ওর 18 বছর বয়স হওয়ার আগে কোনোভাবে ওর সাথে শারীরিক সম্পর্কে জড়ানো যাবে না। ওকে আমি যে কোনো কিছু একটা বলে ম্যানেজ করে নেব। দেখতে দেখতে আমাদের বিয়ের সময় চলে এলো। বিয়ের দিন আমার পিচ্চি বউটা হাতে মেহেদি পরে আমার রুমে আসলো। এসে আমাকে বললো, দেখো তো জামাই, কেমন লাগছে আমার মেহেদি? দেখো দেখো, মেহেদির মধ্যে তোমার নাম লিখেছি। বাহ, অনেক সুন্দর হয়েছে তো, মেহেদির রং তো খুব সুন্দর হচ্ছে। জানো মেহেদির রং গাঢ় হলে কি হয়? কি হয় শুনি? তাহলে বর বেশি বেশি আদর করে। আমিও তো তোকে অনেক আদর করি, তাই না? তুমি তো আমাকে আদর করবে। বলে মাহফুজা আমাকে জড়িয়ে ধরলো, আর আমার টি শার্টে মাহফুজার হাতের মেহেদি কিছুটা লেগে গেল। আমি তাড়াতাড়ি সেই টি শার্টটা খুলে নিলাম। আমার এই অবস্থা দেখে মাহফুজা খিলখিল করে হাসলো। তারপর ওই রুম থেকে চলে গেল উঠোনে। এভাবেই হাসি মজাতে আমাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের দিন রাতে আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আমার কাজিন গুলো পেছন থেকে দরজা আটকে দিল। আমি ভেতরে গিয়ে দেখলাম আমার পিচ্চি বউটা একদম শান্ত ভঙ্গিতে বসে আছে। আমি গিয়ে মাহফুজার কাছে বসলাম। মাহফুজা নেমে গিয়ে আমাকে সালাম করলো, তারপর আবার আগের জায়গায় বসে গেল। আমি মাহফুজাকে বললাম, তোকে আজকে অনেক সুন্দর লাগছে রে পিচ্চি। সুন্দর লাগছে ভালো কথা, কিন্তু তুমি আমাকে পিচ্চি কেন বললে? আমি না তোমার বউ হই? হ্যাঁ, বউই তো। একটু আগেই না 3 বার কবুল বলে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাকে বিয়ে করলি, ভুলে গেলে নাকি? সামিউল ভাইয়া, আমি ভুলে যাইনি। বউরা কখনো পিচ্ছি হয় না, বুঝেছো? জি বুঝছি। এবার আসুন, ঘুমোতে হবে, সারাদিন অনেক ধকল গেছে। ঘুম? আজকে নাকি ঘুমাতে নেই, আজকে নাকি বাসর করতে হয়। ও হ্যাঁ, বাসর তো করাই হলো না। আয় তাড়াতাড়ি বাসর করে ঘুমিয়ে যাই। কি মজা, আজকে আমি সামিউল ভাইয়ের সাথে বাসর করব। আমি মাহফুজের এমন বাচ্চা মাকে হাসি দেখে নিজেও হেসে দিলাম। তারপর মাহফুজের ঘুমটা সরিয়ে ওর গালে, চোখে, কপালে, হাতে চুমু দিলাম। তারপর বললাম, ব্যাস হয়ে গেল বাসর, এবার ঘুমোতে হবে মাহফুজা। এটাকেই বাসর বলে? এটাকে ছোট বাসর বলে। তাহলে তো আমরা বিয়ের আগেই কতবার বাসর করেছি। আমি মাহফুজের কথা শুনে জোরে জোরে হেসে দিলাম। ফাগলিটা বলে কি, বিয়ের পরই বাসর করতে পারছি না আমি, আর ও বলে কিনা বিয়ের আগেই কতবার বাসর করেছি। হ্যাঁ, পাগলি মেয়ে একটা। আমার হাসি দেখে মাহফুজা বলল, তাহলে আমরা বড় বাসর কবে করব? তো যখন 18 বছর বয়স হবে সেদিন। কিন্তু আজকে যে তোকে আমার একটা কথা দিতে হবে। বলো, কি কথা দিতে হবে? আমরা কিভাবে বাসর করেছি আর কি কি হলো আজকে, এসব কাউকে বলবি না, কেমন? আর তোর 18 বছর বয়স হওয়ার আগে আমরা বড় বাসর করব না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমার খুব ঘুম পাচ্ছে সামিউল ভাইয়া, চলো ঘুমাই। আজকে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কেমন? অবশ্যই, এখন থেকে তো প্রতিদিনই তুই আমার বুকে শুয়ে ঘুমাবি। মাহফুজা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কিন্তু ওর এই ভারী জামা কাপড়ের ভারী ভারী কাজে আমার ঘুম হচ্ছে না। তাই আমি মাহফুজাকে বললাম, মাহফুজা তুই শাড়ি বলতে তোর একটা জামা পরে আয়। এখানে তো আমার জামা নেই ভাইয়া, দাঁড়াও আমি আমার ঘর থেকে নিয়ে আসছি। দরজা তো পেছন থেকে লাগানো, তো তুই যেতে পারবি না। তাহলে আমি আরেকটা শাড়ি পরে আসি। এখন তুই শাড়ি পাবি কোথায়? আমাকে লিমা আপুরা কয়েকটা শাড়ি দিয়ে গেছে, আর বলেছে বাসর শেষে গোসল করে ওই শাড়িগুলো থেকে যে কোনো একটা পরে নিতে। এই লিমা আপুটা না আস্ত ফাজিলা হাঁটি। আচ্ছা তুই যা, শাড়ি বদলে আয়। তারপর মাহফুজা গিয়ে তার শাড়ি বদলে এলো, আর আমি পাঞ্জাবিটা খুলে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিলাম। তারপর মাহফুজা এলে ওকে আমার বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। এতদিন সিঙ্গেল থাকায় কোলবালিশ বুকে নিয়ে ঘুমাতাম, আর আজকে বউকে নিয়ে ঘুমাচ্ছি।
কি যে একটা ফিলিংস, কি বলবো। যাই হোক, পরের দিন সকালে উঠে দেখি মাহফুজা আমাকে জড়িয়ে ধরে ওভাবেই ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে মাহফুজার ছোট্ট মুখটা খুব সুন্দর আর মায়াবী লাগছে। আমি লোভ সামলাতে না পেরে অবশ্য মাহফুজার ঘুম ভালো না। তারপর মাহফুজাকে ঘুম থেকে ডেকে তুলে গোসল করে নিতে বললাম। মাহফুজা আমার কথা মতো গোসল করে ঘরের বাইরে গেল। এতে কেউই বুঝতে পারলো না যে আমার আর মাহফুজার মধ্যে সেরকম কিছুই হয়নি। বিয়ের কিছুদিন পর আমি মাহফুজাকে নিয়ে আমার কলেজের কাছে একটা ভাড়া মেসে গিয়ে উঠলাম। মাহফুজাকেও স্কুলে ভর্তি করিয়ে দিলাম। দেখতে দেখতে মাহফুজা বড় হতে লাগলো। ও যখন ক্লাস 8-এ পড়ে তখন আমার ইন্টার শেষ হলো। এবার আমি বাবার ব্যবসার হাল ধরবো, কিন্তু এখানে মাহফুজার পরীক্ষাটা কমপ্লিট না করে যেতে পারছি না। কিছুদিনের মধ্যেই মাহফুজার পরীক্ষা শেষ হবে, তারপর আমরা এখান থেকে বাসায় চলে যাব, আর আমি সেখান থেকে বাবার ব্যবসার কাজে যোগ দেব। একদিন রাতে ঘুমানোর সময় আমার বুকে শুয়ে আমাকে বলল, সামিউল ভাইয়া, আমি না বড় বছর মানে জেনে গেছি। খুব ভালো কথা, কিন্তু আমি তোকে বলেছিলাম যে তোর যখন 18 বছর বয়স পূর্ণ হবে সেদিনই আমরা বড় বাসর করব। আমার মনে আছে ভাইয়া, আমি বলেছি আমি জেনে গেছি। আমি তো এটা বলিনি যে এখনই বাসর করতে হবে। গুড গার্ল, এবার ঘুমা। শোনো না, তুমি, আমার একটা কথা আছে। বল, শুনছি আমি। রোজ সকালে যে তুমি আমার ঠোঁটে কিস করো, সেই কিসটা এখন করো। মাহফুজা, বেশি হয়ে যাচ্ছে, তোকে ঘুমাতে বলেছি আমি। কালকে থেকে না তোর পরীক্ষা, ঘুমা জলদি। মুখে মুখে সব বললো, ভেতরে ভেতরে আমার হাত পা কাঁপছিল মাহফুজার এমন কথায়। মেয়েটিকে বুঝতে পারছে যে তার এই ছোট্ট একটা কথার জন্য আমার ভিতরে কি উত্তেজনার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি যে কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রেখেছি তা শুধু আমিই জানি। কিন্তু মাহফুজা আমার অবস্থাটা বুঝতে না পেরে নিজে এসে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি তো নিজেকে কন্ট্রোল করার সব রকম চেষ্টা করতে লাগলাম, কিন্তু না, পারলাম না। শেষে আমাকে ওটাকে সাড়া দিতে হলো। যেই না আমি কিস থেকেও বেশি কিছু করতে যাব তখনই যেন আমার হুঁশ ফিরে এলো। আমি মাহফুজের ঠোঁট থেকে আমার ঠোঁট সরিয়ে নিয়ে ওকে বললাম, হয়েছে হয়েছে, এবার শান্তি, ঘুমা এবার। ইয়েস, বড় বাসরও হয়ে গেল আমাদের। আমি চমকে গেলাম মাহফুজের কথা শুনে। তার মানে ও এটাকেই বড় বাসর ভাবছিল। আমি বেশি বেশি চিন্তা করে ফেলেছি। নিজেই নিজের কপালে একটা চট দিয়ে মাহফুজের মাথাটা আমার বুকে দিয়ে ঘুমালাম। এভাবে আস্তে আস্তে মাহফুজের পরীক্ষা শেষ হয়ে গেল। আমরা বাসায় আসলাম। বাসায় এসে আমি বাবার ব্যবসার কাজগুলো একটু একটু করে সামলাতে লাগলাম, আর মাহফুজাকেও ভর্তি করিয়ে দিলাম ক্লাস 9-এ, এখানকার স্কুলে, আগের স্কুলে। দিনকাল ভালোই কাটছিল। একদিন আমি কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। সেই সময় মাহফুজা ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো আর আমাকে দেখে বলল, কি ব্যাপার মিস্টার জামাই, আজকে এত তাড়াতাড়ি কেন? তুমি তো এত তাড়াতাড়ি ফিরে আসছো না। আজকে আসলাম, আসলে মাথা ব্যথা হচ্ছিল তো তাই। তুই গিয়ে আগে শাড়ি পরে নে যা। পরবই তো, আর তাও আজকে বরের সামনেই শাড়ি পরবো আমি। মানে কি মাহফুজা? যা, ওয়াশরুমে গিয়ে শাড়ি পরায় যা। নো, আজকে এখানেই তোমার সামনে দাঁড়িয়ে শাড়ি পরবো আমি। বলে মাহফুজা নিজের গায়ের টাওয়াল খুলতে লাগলো। আমি মাহফুজার এই কাজ দেখে তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। এদিকে মাহফুজা রুমে বসে জোরে জোরে হাসতে লাগলো। বুঝতে পারলাম পিচ্ছি মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবকিছু বুঝতে শিখছে। বেশি দিন হয়তো আর এভাবে পার করা যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো। প্রায় 1 বছর পর মাহফুজা যখন ক্লাস 10-এ পড়ে তখন আমি বাবার ব্যবসার কাজ নিজেই সামলাতে পারি, তাই বাসায় ফিরতে দেরি হয়। একদিন মাহফুজা আমাকে কল করে বলল, সামিউল, আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরবে প্লিজ, অনেক দরকারি একটা কাজ আছে। আমি অবাক হয়ে গেলাম। এটা ভেবেছে মাহফুজা আজকে আমাকে সামিউল ভাইয়া না বলে আমাকে শুধু সামিউল ডাকছে। কিন্তু এই মুহূর্তে কাজে ব্যস্ত থাকায় আমি ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। সেদিন আমি রাত 10টার মধ্যে বাসায় চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমি আর মাহফুজা রুমে গেলাম ঘুমাতে। মাহফুজা আমাকে বলল, বলে তো আজকে কি? আবার আজকে সোমবার। সোমবার ছাড়া আর কি আজকে? আজকে 10th অক্টোবর। আর 10 আগস্টে বিশেষ কি আছে বলো তো? ওহো, আজকে তো তোর জন্মদিন। হ্যাপি বার্থডে মাহফুজা, আমার পিচ্ছি বউ। বউ আর পিচ্ছি নেই, আজকে আমার 18 বছর বয়স পূর্ণ হলো মিস্টার। নাও আই এম 18 ইয়ার্স ওল্ড। খুব ভালো কথা। তোর কি গিফট লাগবে বল, আমি এনে দেবো। আমি যা বলবো তাই দেবে তো? যেহেতু তুই জন্মদিনের দিন চাইবি, দেবই তো। আজকে আমরা বড় বাসর করব। মাহফুজার কথা শুনে আমার কাশি উঠে গেল। আমি কাশি থেমে বললাম, আমি আজকে ঘুমাই রে, অনেক টায়ার্ড তো আমি তাই। সত্যিই ঘুমাবে?
আমি কোনো উত্তর দিলাম না, না দিয়ে উল্টো দিক হয়ে শুয়ে রইলাম। মাহফুজা কোনো কথা না বলে নিজে উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। বিয়ের পরে ফার্স্ট এমন হলো যে মাহফুজা আমার বুকে মাথা না রেখে উল্টো দিক দিয়ে শুয়ে আছে। এটা দেখে আমি বুঝতে পারলাম মেয়েটা রেগে গেছে, অভিমান করেছে। এরপর আমি নিজেই মাহফুজা দিকে ঘুরে ওর বুকে শুয়ে পড়লাম। মাহফুজা প্রথমে আমাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু একটু পরে আমার মাথাটা নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল। তারপর আমি ওর বুক থেকে উঠে গিয়ে ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। আস্তে আস্তে ওর পিঠে হাত দিতেই ওর ব্লাউজের ফিতা খুলে দিলাম। আর এভাবে আমরা আস্তে আস্তে হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। পূর্ণ হলো আমাদের বড় বাসর। এই সম্পর্কে আমরা দুজনেই খুশি, দুজনেই পরিপক্ক।